আজ আমার স্বামীর দ্বিতীয় বিয়ের ফাইনাল কথা হবে। কনে পক্ষের অনেকে আসবে। রাতে ডিনার করে যাবে। সবাই কাজে লেগে গেছে, বংশের বড় ছেলের বিয়ে বলে কথা। ধুমধাম না করলে কি চলে? হোক না দ্বিতীয় বিয়ে, তাতেই বা কি। মেয়ে পক্ষের আবদার বলে কথা। মেয়ে নাকি বিয়েতে খুব সেজেগুজে ছবি তোলার ইচ্ছে। প্রতিটা মেয়েরই এমন স্বপ্ন থাকে। তার উপরে শুনেছি মেয়ের দিক থেকে প্রথম বিয়ে। আমার শাশুড়িমা জোর গলায় বলেছে নতুন বউয়ের কোনো শখ অপূর্ণ রাখবে না। নিজের বিয়ের কথা মনে করে মুনতাহার চোখের জল গাল গড়িয়ে পড়ে যাচ্ছে। এক নজরে দেয়াল বেয়ে উঠে যাওয়া টিকটিকির দিকে তাকিয়ে আছে। আচ্ছা, টিকটিকিদের কি সংসার হয়? ওদেরও কি কষ্ট হয় মানুষের মতো? ওরাও কি কষ্ট পেলে কাঁদে? সব কষ্টের মলম থাকলেও নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দেয়া কষ্টের মলম বোধ হয় এই দুনিয়াতে তৈরিই হয়নি। হঠাৎ করে মুনতাহা চিৎকার করে উঠল। উফ! গরম তেলের ছিটকায় মুনতাহার সকল ভাবনার অবসান ঘটল। শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে আবার রান্নার কাজে মন দিল। কিছুক্ষণ পর মুনতাহার শাশুড়ি মা রান্নাঘরে এসে উকি দিয়ে বলছে, মুনতাহা, সব রান্না যেন ঠিক মতো হয়। নতুন আত্মীয় হতে যাচ্ছে, ভালো মন্দ না খাওয়ালে চলে। পরে যেন বলতে না পারে ঠিক মতো আপ্যায়ন করতে পারিনি। আগে মুনতাহার শাশুড়ি বৌমা বলেই রাখতো। যখন থেকে সাইমনের বিয়ের কথাবার্তা চলছে, বৌমা বলে ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। করবে কিভাবে? নতুন বউয়ের আগমন ঘটছে বলে কথা। মুনতাহা আঁচল দিয়ে কপালের ঘাম মুছে কান্না ভরা কণ্ঠে বলছে, মা, আপনি চিন্তা করবেন না, আমি খেয়াল রাখবো। তোমার খেয়াল থাকলে কি আমার চিন্তা করা লাগতো? আজকাল তো কোনো কাজ ভালোভাবে করতে পারো না। না পারলে বলো, এখনও রান্না করার মতো শক্তি আছে আমার। এত বুড়ি হই নাই যে রান্না করতে পারবো না। না না মা, আমি পারবো। দয়া করে সারাক্ষণ নেকি কান্না করো না। তুমি কি চাও আমার ছেলেটা বিয়ে করে সুখে না থাকুক? নতুন মেহমান এসে দেখলে হাজার কথা হবে। আমি চাই না কোনো ঝামেলা হোক। তোমাকে তো আমি কম ভালোবাসা দিই নাই, ভাগ্যে তোমার সহায় হচ্ছে না। সেটাতে আমাদের কারোর হাত নেই। শেষ সময়ে আমি কোনো মায়া বাড়াতে চাই না। ঠিক আছে মা, আমি কান্না করব না। আপনারা সুখে থাকলে আমি সুখী। আর হ্যাঁ, আমার ছেলেটার আগে পিছে ঘুরিও না, ওকে বিয়েতে মন দিতে দাও। আমার ছেলেটার উপরে কম ঝড় তুফান যাচ্ছে না, বিয়েতে মত দিয়েছে, এটাই আমার শান্তি। কথাগুলো বলে মুনতাহার শাশুড়ি হনহন করে চলে গেল। রান্না শেষ করে খাবার টেবিলে রেখে দিয়ে মুনতাহা রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। লাইট নিভিয়ে জানালার পাশে গিয়ে বসছে। আজকাল মুনতাহার আলো একদম ভালো লাগে না। অন্ধকারে বরং কষ্টগুলোকে কবর দেয়া যায়। আকাশে কত তারা ঝলমল করছে। মানুষ চাইলে যেমন আকাশে তারা গুনতে পারে না, তেমনি মাঝে মধ্যে বুক ভরা ভালোবাসা দিয়েও কারো মন বোঝা যায় না। মুনতাহা শুধুই ভাবছে কি হতে যাচ্ছে। কেন হলো আমার সাথে? এত কষ্ট কি আমার কপালে লেখা ছিল? ভাবনার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। চারিদিকে কত আলো ঝলমল করছে, শুধু আমার মনটাই অন্ধকারে ঢেকে গেছে। সবার মনে কত উল্লাস বিয়ে নিয়ে। আচ্ছা, সাইমনের মনেও কি আনন্দ হচ্ছে নতুন বউয়ের জন্য? ওর মনেও কি ভালোবাসার ঢেউ বয়ে যাচ্ছে যেমনটা হয়েছিল আমাদের বিয়ের সময়? খুব জানতে ইচ্ছে করে এত নতুনত্বের মাঝে আমার কোনো অস্তিত্ব আছে কি না। আজকাল খুব প্রয়োজন না হলে আমার কাছে আসে না। আর হ্যাঁ, আমরা কিন্তু ভালোবেসে দুই পরিবারের সম্মতিতেই বিয়ে করেছিলাম। স্বপ্নগুলো চোখের আলোয় সাজিয়েছি। কি অদ্ভুত তাই না? চোখের সামনে নিজের স্বামীর দ্বিতীয় বিয়ের সব আয়োজন চলবে, আর আমি অসহায়ের মতো এক কোণে পড়ে থাকব। অবশ্য আমার থাকা না থাকাতে ওদের কিছুই এসে যায় না। না থাকলে বরং সবাই হাঁপ ছেড়ে বাঁচত। ওরা আমাকে রাখতে চায়নি, বরং আমি জোর করে থেকে গেলাম। দুই চোখ ভরে দেখতে চাই কিভাবে সাইমন অন্য একজনকে ভালোবাসে। আমার মা বলতো 30 বছর সংসার করেও নাকি অনেক সময় স্বামীকে আপন করা যায় না। সত্যি কি আসলে তাই? হয়তো তাই। অবশ্য কিন্তু এখানে ওদের কোনো দোষ নেই, যত দোষ আমার ভাগ্যের। ঠিক 2 বছর আগে মুনতাহা কাজী বাড়ির বউ হয়ে আসে। শ্বশুরবাড়ির সবাই মুনতাহাকে অনেক ভালোবাসা দিয়েছে। কখনো মনেই হয়নি এটা ওর বাড়ি না। কত স্বপ্ন ছিল এই ঘর, সম্পর্ক, সংসার নিয়ে। একটু একটু করে ভবিষ্যতের জন্য টাকা জমা ছিল। নিজের হাতে পুরো ঘর নতুন করে সাজিয়েছে। ছোটবেলা থেকেই মুনতাহার ঘর সাজানোর শখ বেশি। মুনতাহা আকাশের তারাদের বলছে, জানিস, এখনো মনে পড়ে যখন ঘরের সব জিনিস সুন্দর করে সাজিয়ে রাখতাম, কাউকে ধরতে দিতাম না। কিন্তু আজ কত সহজে আমার সাজানো স্বপ্নের বাগান শেষ হতে যাচ্ছে। সেই বাড়িতে থেকে স্বামীর দ্বিতীয় বিয়ের সকল কাজ এক হাতে করতে হচ্ছে। না না, এখন আর কান্নাও আসে না। কান্নারও একটা সীমা আছে, কতক্ষণ কাঁদা যায়? বললে কি আর কান্না হার মানে? ঠিকই চোখের জল পড়তেই থাকে। কাঁদতে কাঁদতে মুনতাহার চোখ লেগে এসেছে। দরজা ধাক্কার আওয়াজ শুনে মুনতাহা আঁতকে উঠল। মুনতাহা, মুনতাহা, এত ঘুম কোথা থেকে আসে? উফ, মেহমানরা চলে এসেছে, তাড়াতাড়ি আসো।
মুনতাহা গায়ের কাপড়টা ঠিক করে চোখ মুছে নিল, নিজেকে শক্ত করে দরজার ওপাশ থেকে জবাব দিল, আসছি মা। বের হয়ে অসহায় চোখ দুটি সাইমনকে খুঁজছে। না, আশেপাশে কোথাও নেই, হয়তো নতুন মেহমানদের সময় দিচ্ছে। 2 দিন পর বিয়ে করবে, তাদের সাথে কথা না বললে কি হয়? মুনতাহার শাশুড়ি মা এত বেশি অস্থিরতা দেখাচ্ছে যেন আগে কোনোদিন মেহমান আসেইনি। রাগে গজগজ করে সাইমনের বোন রাহিকে বলছে, তাড়াতাড়ি হাত চালা, ডিমের পুডিংটা ফ্রিজ থেকে বের কর। আমি আর তুই না করলে দেখবি সময় মতো কেউ খেতেই পারবে না। মা বাদ দাও না, এখন এসব কথা থাক। আমার ভাইয়ের বিয়ে আমাকে করতে হবে। আজকাল ভাবির এসবে মন নেই, ভাবি চায় না ভাইয়ের বিয়ে হোক। ভাবিকে তো ইচ্ছে করে আমরা কষ্ট দিচ্ছি না, ভাবিরও পরিস্থিতি বোঝা দরকার। বুঝি না ভাবি কি চায় না এই সংসারে সুখ শান্তি আসুক। মুনতাহা রাহির কথায় নিজেকে ধরে রাখতে পারল না, রাহির হাত থেকে কাচের প্লেট নিয়ে বলল, রাহি ভেবো না বোন, আমি তোমাদের সংসারে সুখ শান্তিতে বাধা দেব না। তোমার ভাইয়ার বিয়ের সকল কাজ আমি নিজের হাতে করব। দেখো ভাবি, আমরা ইচ্ছে করে কেউ তোমাকে কষ্ট দিচ্ছি না। তুমি তো জানো মায়ের নাতি নাতনির কত শখ, তার উপরে আমাদের একমাত্র ভাই। কেউ আমাকে কষ্ট দিচ্ছে না, আমার কষ্টগুলো একান্ত আমার নিজের। সেগুলোর ভাগ অন্তত আর কাউকে নিতে হবে না। আমাকে দয়া করে তোমরা থাকতে দিয়েছো, এটাই অনেক। মুনতাহার শাশুড়ি কথার মোড় ঘুরিয়ে বলে, অনেকক্ষণ হয়ে গেছে, নাস্তা রেডি হয়নি, নতুন মেহমানরা যে কি ভাববে। মা আমি করে দিচ্ছি, আপনি ড্রয়িং রুমে গিয়ে ওনাদের সাথে কথা বলুন। মুনতাহা রাহির আচরণে আজকাল অবাক হয়। রাহি তো শুধু ওর ননদ না, নিজের ছোট বোনের মতো ছিল। বিয়ের পরে কত ভালো সময় কাটিয়েছে রাহির সাথে, ভাবতেই মুনতাহার চোখে পানি চলে আসে। নিজের জন্য কিছু কেনার আগে রাহির জন্য কিনেছে। রাহির কখন কি খেতে ইচ্ছে করে সেটা মুখ ফুটে বলার আগেই মুনতাহা তৈরি করে দিয়েছে। একটা ডাক্তারি রিপোর্ট মুনতাহার জীবন কতখানি বদলে দিল। বিয়ের পরে সব মেয়েদের একটাই স্বপ্ন থাকে, তার কোলজোরে ফুটফুটে সন্তান আসবে। মা হতে পারবে না, সেখানে মুনতাহার তো কোনো হাত নেই। মানুষ চাইলে তার সব ইচ্ছে পূর্ণ করতে পারে না। আল্লাহ না দিলে বান্দার পক্ষে কিছু কিছু ইচ্ছে কখনো পূরণ করা সম্ভব না। মুনতাহার এখনও মনে পড়ে, বিয়ের 2 দিন পরে হঠাৎ মুনতাহার মাইগ্রেনের ব্যথা উঠেছিল। সাইমন অফিসের কাজে দেশের বাইরে ছিল। মুনতাহা কিছুক্ষণ পরপর বমি করছিল। সারা রাত রাহি মুনতাহার সেবা করেছে, মাথা টিপে দিয়েছে, ঔষধ নিজের হাতে খাইয়ে দিয়েছে। রাত জেগে পাশে বসেছিল মুনতাহার কখন কি লাগে সেটা ভেবে। রাহির জন্য সেদিন থেকে মুনতাহার মনে ভালোবাসা দ্বিগুণ হয়ে গেল। নিজেকে সেদিন ভাগ্যবতী মনে হয়েছে। কতটা ভাগ্যবতী হলে বোনের মতো ননদ কপালে জোটে। রাহি অনেক করেছে আমার জন্য, নিজের আপন বোন হলেও এতটা করতো না। রাহি একটু অভিমান করে সেদিন জবাব দিয়েছিল, আমি কি শুধু তোমার ননদ আর কিচ্ছু না? তাহলে মনে মনে এই ভাবো আমাকে নিয়ে। দূর পাগলি মেয়ে, তুমি আমার একমাত্র আদরের ছোট বোন, বলতে পারো বোনের চেয়েও বেশি কিছু। সময়ের সাথে সাথে সম্পর্কের রং কত সহজে বদলে যায়। আজ রাহির মনে আমার জন্য যতটা না ভালোবাসা সম্মান, তার চাইতে বিরক্তি অনেক বেশি। ওর প্রতিটা আচরণ আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে এই সংসারে আমার সময় ফুরিয়ে গেছে। জীবনের সুখের সময়গুলো কেন দ্রুত চলে যায়? কেন আপন মানুষগুলো সময়ের সাথে সাথে বদলে যায়? এই দুনিয়াতে কেউ কারো মনের গহীনে প্রবেশ করতে চায় না। সবাই যেন মিথ্যে অভিনয়ের মায়ায় নিজেকে বন্দি করে রেখেছে। নতুন বউয়ের বাড়ির লোকেদের জন্য ভালোই নাস্তা তৈরি করা হয়েছে। যতটুকু করা দরকার তার চাইতেও বেশি আয়োজন করেছে। কথায় আছে না, বেশি ভালো আপ্যায়ন করলে চোখে লজ্জা চলে আসে। আদর আপ্যায়নের মাধ্যমে তো সম্পর্কের বুনিয়াদ হয়। পর্দার আড়ালে সাইমনকে দেখা যাচ্ছে। সাইমনকে দেখে বোঝার উপায় নাই ও এই বিয়েতে খুশি নাকি দুঃখী। আমাদের মেয়ে অবন্তিকা হাজারে একটা, কতজনকে দেখালাম, মেয়ে আমার কাউকেই পছন্দ করে না। আল্লাহর অশেষ রহমতে সাইমন বাবাজিরে মনে ধরেছে। সাইমন নাস্তার প্লেট এগিয়ে দিচ্ছে। আলাপের ফাঁকে অবন্তিকার চাচা মুনতাহার শাশুড়ি মাকে সম্বোধন করে বলে উঠল, যদি কিছু মনে না করেন একটা ব্যাপার জানাতাম। বলেন। আপনার 2 দিন পরে আমার পরম আত্মীয় হবেন, আপনাদের মনে যা আছে বলে ফেলুন। আপনারা না বললে কে বলবে? আসলে আমাদের মেয়েকে সাইমনের আগের বিয়ের ব্যাপারে আমরা কিছুই জানাইনি। আমরা চাইও না ও কিছু জানুক। অবন্তিকা এই বিয়ে নিয়ে অনেক খুশি, তাই আমাদের বলার সাহস হয়নি। আমাদের বড় আদরের মেয়ে। আচ্ছা বুঝেছি বেয়াই, আপনাকে এই নিয়ে চিন্তা করতে হবে না, আমরা ওকে বুঝতে দেব না। আসলে কি আর বলবো, বিয়ের কিছুদিন পরে সাইমনের বউটা গয়নাগাটি নিয়ে পালিয়ে গেছে। এতে আমার ছেলেটার কি দোষ বলেন? 10 দিনের বিয়ে, কে কি আর সংসার বলা যায়? তারপর থেকে ওকে বিয়ে করানোর চেষ্টা করছি, অবশেষে রাজি হলো। আজকালকার মেয়েদের বোঝা মুশকিল, তবে আমাদের অবন্তিকা মা আপনাদের নিরাশ করবে না। ঠিক বলেছেন, আমার নতুন বৌমার মুখ দেখলেই বোঝা যায় কত মায়াবতী লক্ষ্মীমন্ত। দেখলেই মনটা ভরে যায়। মুনতাহা নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না। কি বলছে এসব ওর শাশুড়ি? এত বড় মিথ্যা কত সুন্দর করে বলে দিচ্ছে। খারাপ সময় না আসলে আমি কখনো এদের আসল রূপ দেখতে পারতাম না।
আর ওরা কেন অবিবাহিত মেয়েকে এখানে বিয়ে দিতে চাচ্ছে? শুধু কি পছন্দ হয়েছে নাকি এইসবের পেছনে অন্য কোনো কাহিনী লুকিয়ে আছে? সত্যি মানুষ স্বার্থের জন্য কি না করতে পারে। সব শুনেও সাইমন শান্ত ছেলের মতো বসে আছে। ওর শান্ত হয়ে বসে থাকা প্রমাণ করে দিচ্ছে ও আসলে কি চায়। কখনো ভাবিনি এই দিন আমাকে দেখতে হবে। আমি কোন সাইমনকে আবিষ্কার করছি, যাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসেছি? সে কি ও, যে আমার স্বপ্নে বসবাস করতো? যে সাইমন আমি একটু উহ করলে নিজে ব্যথা পেত? আপন মানুষের বদলে যাওয়ার রূপ সত্যিই ভীষণ ভয়ঙ্কর। কাউকে তিলে তিলে শেষ করার জন্য এইটুকুই যথেষ্ট। মুনতাহা মিথ্যা নাটকটা আর নিতে পারছে না। রাহির দিকে তাকাতে রাহি মুখ লুকিয়ে কিছু না শোনার ভান ধরে চলে গেল। মুনতাহা রুমে গিয়ে 2টা ঘুমের ওষুধ খেয়ে বালিশে হেলান দিয়ে বসে থাকলো কিছুক্ষণ। না, ঘুম কোনোভাবেই আসছে না। ঘুমও তাকে পর করে পালিয়ে গেছে। রাত যত গভীর হয় কষ্টগুলো ডানা মেলে মন আকাশে উড়ে বেড়ায়। রাত 1টার দিকে সাইমন রুমে আসলো। পায়ের আওয়াজে বুঝে গেছে সাইমন আসছে। কত চেনা সেই শব্দ। মুনতাহা বুঝতে পেরেও ঘুমের ভান ধরে শুয়ে আছে। সাইমন কোনো কথা না বলে বাচ্চাদের মতো গুটিসুটি মেরে পাশে শুয়ে পড়ল। শোয়ার সাথে সাথে সাইমনের চোখে রাজ্যের ঘুম। তখনও মুনতাহার চোখে ঘুমের আনাগোনা নেই। চোখের পানি ঘাড় বেয়ে পড়ে বালিশ ভিজে যাচ্ছে, অথচ সাইমন বলতেই পারবে না তার পাশে শুয়ে থাকা মানুষটির মনে তুফান বয়ে যাচ্ছে। হঠাৎ ঘুমের ঘোরে সাইমনের হাত মুনতাহার বুকের উপরে চলে গেল। মুনতাহা বুক থেকে সাইমনের হাতটা সরিয়ে উঠে বসলো। এরই মধ্যে সাইমনের ঘুম ভেঙে গেছে। তোমরা ছেলেরা নিজেদের কি ভাবো? যখন চাইবে বুকে টেনে নেবে, যখন খুশি ছুঁড়ে ফেলে দেবে। মেয়েদের কি মন নেই নাকি মেয়েদের কষ্ট হয় না? নতুন বিয়ে করবে যেহেতু মন স্থির করে নিয়েছো, আবার আমাকে কোন মুখে স্পর্শ করছো? লজ্জা করে না? নাকি রাত বাড়লে পুরুষত্ব জেগে ওঠে, নিজেকে কন্ট্রোল করতে পারো না? দেখো, তুমি যা ভাবছো আসলে তেমন কিছু না। আমি ঘুমের থামো, কি ভাবছি বলো? যা চোখে দেখছি তাকে ভুল? এত সহজে বদলে গেলে কিভাবে? একবার জানতে চেয়েছো আমার মনের ভিতরে কি চলছে? তোমার ভালোবাসা এতটাই ঠুনকো যে সামান্য বাতাসে তছনছ হয়ে গেল? এতদিন আমার জন্য যা ছিল সবই কি মিথ্যে অভিনয়? সবই সত্যি ছিল, কিছুই মিথ্যে না। আমরা দুইজন পরিস্থিতির শিকার, সেটা আমাদের মেনে নিতে হচ্ছে। তোমাকে মানতে হচ্ছে নাকি শুধু আমাকে হাসি মুখে সব মেনে নিতে হচ্ছে? তুমি চাইলে তোমার ভালোবাসাকে জিতিয়ে দিতে পারতে না? তুমি নিজে হেরে গেলে, সাথে আমাকে মাঝ সমুদ্রে ছেড়ে দিলে। একবার ভাবলে না আমার কি হবে? যে সাইমনের ভালোবাসা আমার অহংকার ছিল, তুমি কি সেই সাইমন? আমার মনে হচ্ছে প্রতিনিয়ত আমি মারা যাচ্ছি। কিভাবে আমি আমার ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে ভাগ করব বলতে পারো? মুনতাহা রাগের মধ্যে নিজের মাথাটা ওয়ালের সাথে বাড়ি দিল। আল্লাহ, আমায় কোন শাস্তি দিচ্ছ? আমি যা নিতে পারছি না। কোন ভুল মানুষকে আমার জীবনে পাঠালে? কেন আমাকে এই কঠিন পরীক্ষার সম্মুখীন করে দিলে যে পরীক্ষার কোনো উত্তর আমার জানা নেই? দেখো, তুমি আমায় ভুল বুঝছো। আমি মায়ের জন্য সব করছি। আমি তো ইচ্ছে করে কিছু করছি না। মুনতাহা কষ্টে অভিমানে সাইমনের টি শার্ট টেনে বলছে, তুমি কি চাইলে বিয়েটা ভেঙে দিতে পারো না? এখন তো সময় বদলে গেছে, নিত্য নতুন অনেক চিকিৎসা আবিষ্কার হয়েছে। ভালো কোথাও থেকে চিকিৎসা করালে হয়তো সব ঠিক হয়ে যাবে। আল্লাহ চাইলে ঠিক আমাদের কোলে সন্তান আসবে। দেখো মুনতাহা, বাচ্চাদের মতো কেন কথা বলছো? ডাক্তার বলেছে তোমার মা হবার চান্স নেই, তুমি কোনো দিন মা হতে পারবে না। যদি সত্যি আশার আলো থাকতো, সবার থেকে আমিই বেশি খুশি হতাম। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, আমিও তো চেয়েছি তোমার সাথে সুখে দিন কাটাতে। কিন্তু যা হচ্ছে তা আমাদের নিয়তিতে লেখা ছিল, এটাকে আমাদের মেনে নিতেই হবে। সাইমন মুনতাহাকে জড়িয়ে ধরে। সব ঠিক হয়ে যাবে বউ, একটু ধৈর্য ধরো। সময়টা পার করা কঠিন, কিন্তু আমি জানি তুমি চাইলে মানিয়ে নিতে পারবে। মুনতাহা মুখ চোখ মুছে শক্ত গলায়, বাহ সাইমন, কত সহজে বলে দিলে কথাগুলো। সব সময় মেয়েদের কেন মানিয়ে নিতে হয়? একটা রিপোর্ট আমাদের ভাগ্য পরিবর্তন করে দিল। অবশ্য ঠিক বলেছ, এটা আমাদের নিয়তি। কষ্টের সময় আপন মানুষের আসল পরিচয় পাওয়া যায়। আজ যদি আমার সমস্যা না হয়ে তোমার হতো, তাহলে কেমন লাগতো ভেবে দেখেছো? মাঝরাতে এসব কি শুরু করেছো মুনতাহা? তুমি বুঝতে পারছো না আমি কেন করছি? বিয়ে কি আমি শখ করে করছি? বুঝেছি, তোমার গায়ে বিয়ের বাতাস লেগেছে। এখন আমার কথা তো তোমার বিরক্ত লাগবেই। দেখো মুনতাজ, তুমি জানো মা ছোটবেলা থেকে আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। বাবা না থাকার পরেও কষ্ট করে আমাদের 2 ভাই বোনকে মানুষ করেছে। আজ আমি মায়ের অবাধ্য হতে পারবো না। মায়ের বদদোয়া নেয়ার ক্ষমতা আমার নেই। মায়ের মুখে হাসি দেখতে চাই, বোঝার চেষ্টা করো। আমার বদদোয়া লাগবে না, আমার ভালোবাসার কোনো মূল্য নেই। তোমাকে আমি খুব ভালোবাসি, তুমি যদি আমায় না বোঝো কে বুঝবে বলো? এখন কি চাও? তোমার বিয়েতে আমি দাঁত কেলিয়ে হাসতাম, সবাইকে বলতাম কি মজা আমার বরের বিয়ে, তাই না? রাত অনেক হয়েছে, এখন এসব ভালো লাগছে না। আমার কি খুব আনন্দ হচ্ছে বিয়ে করতে। ঘর ভর্তি মানুষ আছে, সিন ক্রিয়েট করো না প্লিজ।
সাইমন বুঝতে পারছে না মুনতাহাকে কি বলে বুঝ দেবে। ও জানে মুনতাহার সাথে অন্যায় হচ্ছে, অনেক স্বার্থপর হয়ে গেছে আজকাল। মাকে কথা দিয়েছে বিয়ে করবে, মুনতাহার কষ্ট ফিল করতে পারছে। কিন্তু সাইমন নিজেকে শক্ত করে নিয়েছে। সত্যি বলতে সন্তান ছাড়া বিবাহিত জীবন একসময় ফ্যানসে হয়ে যায়। একটা সময় গিয়ে সংসারের সুখের জন্য বাচ্চার দরকার হয়। সাইমনও তো কত স্বপ্ন দেখেছে নিজের বাচ্চাকে নিয়ে, নিজেও চায় বিয়েটা হয়ে যাক। হয়তো বিয়েটা সব দিক থেকে ভালো। মুনতাহা আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। হঠাৎ ধাক্কা সামলিয়ে উঠতে কষ্ট হচ্ছে। মুনতাহা অঝরে কান্না করছে। সাইমন ইচ্ছে করে ধরছে না, কাঁদুক, মন ভরে কাঁদুক। কাঁদলে ওর মনের কষ্ট কিছুটা হলেও কমবে। মুনতাহা বুঝছে সাইমনও চায় বিয়েটা হোক। সময় আসলে সবাই নিজের জায়গায় স্বার্থপর হয়ে যায়। ওর কি দোষ, সবারই শখ থাকে বাবা ডাক শোনার। আচ্ছা, দুনিয়াতে কত দম্পতি তো বাচ্চা না হলে দত্তক নেয়। আমরা চাইলেও তো দত্তক নিতে পারতাম। যাদের স্বামী সন্তান হবে না জেনেও দ্বিতীয় বিয়ে করে না, তারা কতই না ভাগ্যবতী। সবাই দুনিয়াতে সব ভাগ্য নিয়ে আসে না, আমিও আসিনি সেই ভাগ্য নিয়ে। এই দুনিয়াতে খাঁটি ভালোবাসার ভীষণ অভাব। নাকি আমি একটু বেশি স্বার্থপর হয়ে গেছি নিজের ভালোবাসাকে নিজের করে রাখার জন্য? বিয়ের 1 বছর পরে মুনতাহার শাশুড়ি মা আকার ইঙ্গিতে বুঝিয়েছে সংসারে নাতিপতির দরকার। ওনার একা একা সময় কাটে না। মুনতাহা সাইমনও চাচ্ছিল এবার তাদের কোলজোড়ে সন্তান আসুক। কয়েক মাস চেষ্টা করার পরেও যখন কোনো আশার আলো পাচ্ছে না, তখন দুজন মিলে ডাক্তারের কাছে গেল। ডাক্তার পরীক্ষা করার পর রিপোর্ট হাতে পেয়ে যা বলল, তার জন্য ওরা মোটেও প্রস্তুত ছিল না। ডাক্তার বলেছে মুনতাহা কোনোদিনও মা হতে পারবে না। পলিসিস্টিক ওভারিতে অনেকে সিস্ট হওয়ার কারণে মুনতাহা মা হবার ক্ষমতা হারিয়ে ফেলেছে। সেদিন থেকে মুনতাহার জীবন একটু একটু করে বদলে গেল। মুনতাহার শাশুড়ি আগের মতো ভালোবেসে কথা বলে না, কথার মতো বিরক্তি ভাব। রাহির কথাবার্তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। যে মানুষগুলো খুব কাছের ছিল, সেই মানুষগুলো একটা সময় দূরে সরিয়ে দিল। যেন মুনতাহা কোনো খুনের দায়ে সাজাপ্রাপ্ত আসামি। ধীরে ধীরে মুনতাহা যেন ঘরের বোঝা হয়ে গেল। সরাসরি না বললেও সবাই বুঝিয়ে দিচ্ছে এই সংসারে মুনতাহার প্রয়োজন শেষ। প্রথম দিকে সাইমন পাশে থাকলেও পরে সংসারের ঝামেলাতে আর মা বোনের কথাতে মুনতাহার প্রতি আন্তরিকতা কমে যায়। মুনতাহা বুঝতে পারলেও অবুঝ মন কোনোভাবে সায় দিত না। ভেবেছে ডিপ্রেশনে আছে বলে এমনটা লাগছে। কিন্তু যখন বিয়ের জন্য রাজি হয়ে গেল, মুনতাহা বুঝে গেছে সাইমনের মনের রাজ্যে মুনতাহার রাজত্ব শেষ। সেখানে রাজত্ব করার জন্য নতুন রানীর আগমন ঘটবে। আজানের সুমধুর কণ্ঠ মুনতাহার কানে ভেসে আসছে। চোখ মেলে তাকাতেই দেখে দুজন দুজনের বুকে আপন মমতায় জড়িয়ে আছে। দুজনের বুকে দুজন চুপটি মেরে লুকিয়ে আছে। মুনতাহার তো এইটুকুই চাওয়া ছিল, সারা জীবন সাইমনের বুকে মাথা রেখে পরম মমতায় চোখ বন্ধ করে কাটিয়ে দেবে। সাইমনের হৃৎপিণ্ড চিৎকার করে বলবে, আমি কেবল তোমাকে ভালোবাসি বউ। তোমাতে আমার বসবাস, তোমার জন্য পৃথিবীতে আমার আগমন। মুনতাহা সাইমনের বুকে মাথা রেখে ভাববে, এর চেয়ে সুখের আশ্রয় আর কোথাও আছে? স্বামীর ভালোবাসার থেকে দামি রত্ন এই পৃথিবীতে কিছু আছে নাকি? মানুষের জীবন পরিকল্পনার অনেক বাইরে। পরিকল্পনা দিয়ে জীবন চললে সেই জীবনে কষ্ট নামক শব্দের কোনো অস্তিত্ব থাকতো না। জীবন কেবল সুখের ঠিকানায় হাবুডুবু খেত। সকল পরিকল্পনার মালিক আল্লাহ। আমরা কেবল সেই পরিকল্পনায় পরিচালিত। আজ সব অতীত। এই বুকে থাকার অধিকার আমি অনেক আগে হারিয়ে ফেলেছি। এই বুকে বাসা বাঁধতে চলেছে অন্য কোনো পাখি। আচ্ছা, তখন কি সাইমনের আমার কথা মনে পড়বে? নাকি নতুন কারো স্পর্শে ওর শরীরে শিহরণ জাগাবে? আর সেই স্পর্শে সাইমন বারবার মাতাল হয়ে যাবে। উফ, ভাবতে পারছি না, মাথা ব্যথা করছে। আপন বলতে এই পৃথিবীতে আমার কিছুই রইল না। যার স্বামী থাকতে নেই তার যে কিছুই নেই। মুনতাহার শাশুড়ি বলছিল ডিভোর্সের কথা। মুনতাহা চায়নি ওদের ডিভোর্স হোক, তখন মেনে নিয়েছিল সাইমনের দ্বিতীয় বিয়ের কথা। অন্তত সাইমনকে চোখের দেখা তো দেখতে পারবে। কিন্তু এখন যখন বিয়ের সময় ঘনিয়ে আসছে, মনকে কিছুতেই বোঝাতে পারছে না। এই সমাজে কারো দ্বিতীয় বউ হয়ে থাকার চেয়ে ডিভোর্সি হয়ে বেঁচে থাকা অনেক কঠিন। ডিভোর্সের পরে মেয়েদের দোষ থাকুক আর না থাকুক, সব দোষ ডিভোর্সি মেয়েটার ঘাড়ে গিয়েই পড়বে। মুনতাহাকে ডিভোর্স দেয়া নিয়ে সাইমন আপত্তি করেছে। মাকে বলেছে মুনতাহাকে ডিভোর্স দিতে চায় না। তার জন্য মুনতাহা সাইমনের কাছে কৃতজ্ঞ। এইটুকু সহানুভূতি তো দেখিয়েছে। মুনতাহা শাড়ি ঠিক করে নিজেকে সামলে নিল। সাইমনকে ঘুমন্ত অবস্থায় বেশ পবিত্র লাগে। মুনতাহার খুব ইচ্ছে করছে কপালে চুমু খেতে, কিন্তু মন সায় দিচ্ছে না। বিবেক তাচ্ছিল্যের সুরে উপহাস করে বলছে, কাকে আদর করবি, যা কখনো তোর ছিলই না? যার জীবনে তোর কোনো মূল্য নেই। দেখছিস তো তোর সাইমন এখন নতুন বিয়ের স্বপ্নে বিভোর। তোর ভালোবাসা, তোর স্বপ্ন আজ তোকে বুড়ো আঙুল দেখিয়ে চলে গেছে। ভালোবাসা বলে কিছু নেই পৃথিবীতে, সবই হচ্ছে মরীচিকা। আমরা সবাই প্রতিনিয়ত মরীচিকার পেছনে ছুটি। যে আমাদের সাথে থাকে আমরা তাকে নিয়ে থাকতে অভ্যস্ত হয়ে যাই।
কতজন তো বলে ভালোবাসার মানুষকে না পেলে বাঁচবে না, আবার তারাই দিব্যি আর একজনকে নিয়ে সংসার করে কাটিয়ে দেয়। একসময় সাইমনের মুনতাহাকে জড়িয়ে না ধরলে ঘুম আসতো না। সাইমনের আবদার ছিল মুনতাহা রোজ সকালে ওকে আদর করে জাগিয়ে তুলবে। সাইমন যখন তখন জড়িয়ে ধরার জন্য বাহানা করত। আজ পাশে থেকে অনেক দূরে, কেউ কারো মনের সন্ধান পাচ্ছে না। চোখ থেকে 2 ফোঁটা জল সাইমনের গালে পড়ল। আজ মুনতাহার মনের আহাজারি কান্না সাইমনের মন পর্যন্ত পৌঁছাবে না। মাথাটা ঝিমঝিম করছে, ঘুমের ওষুধ খেয়েও সারা রাত ঘুম হয়নি। নামাজ পড়ে রান্নাঘরে যেতেই মুনতাহার শাশুড়ি কাশি দিয়ে বললেন, যাক অবশেষে ঘুম ফুরালো। তো চা নাস্তা কি কপালে জুটবে? মা, আপনি রুমে যান, আমি চা বানিয়ে আনছি। গলাটা ব্যথা করছে, চায়ে লেবু, আদা কুচি, তেজপাতা, দারুচিনি, এলাচ দিও। মুনতাহা তাড়াহুড়ো করে চা পরোটা বানিয়ে শাশুড়ি মায়ের রুমে গেল। মা, আপনার চা। গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছেন? যে মুনতাহা চলে আসতে যাবে, মুনতাহার শাশুড়ি মা পেছন থেকে ডাক দিলেন, মুনতাহা, তোমার সাথে কথা আছে। মা বলুন। জানোই বিয়ের আর কয়েকদিন বাকি, কালকে থেকে মেহমান আসা শুরু করবে। তুমি যদি সাইমনের রুমে থাকো, মানুষ নানা কথা বলবে, তখন আমি কাকে কি জবাব দেব? তুমি না হয় কিছুদিনের জন্য তোমার বাবার বাড়ি থেকে ঘুরে আসো। মা, আপনি ভাববেন না আমি আজকে ওই ঘর থেকে সব গুছিয়ে অন্য রুমে চলে যাব। দয়া করে আমাকে বাবার বাসায় যেতে বলবেন না। বিশ্বাস করুন, আমি বিয়েতে কোনো সমস্যা বাঁধাবো না। মুনতাহা শাশুড়ির কাছে এসে হাত ধরে, তুমি আমাকে কথা দিচ্ছ তো? মা, আমি তোমার কথাতে স্বস্তি পেলাম। তুমি এভাবে মুখ কালো করে ঘুরে বেড়ালে আমার ছেলেটা বিয়ে করে শান্তি পাবে না। না মা, আর মন খারাপ করব না। যার পুরো পরিবার সাথে আছে তার কি শান্তির অভাব হবে? দেখবেন অবন্তিকা ওকে খুব সুখে রাখবে। যেই সুখ আমি দিতে পারিনি সেটা অবন্তিকা ঠিক দিতে পারবে। আপনি আমার কথা মাথা থেকে ঝেড়ে ফেলুন। মানুষ নিজের জিনিস হারালে কাঁদে। যা কখনো আমার ছিলই না তা হাজার চেষ্টা করলেও আমার থাকবে না। আমি ঠিক আছি, আপনারা বিয়ে নিয়ে ভাবুন। কথাগুলো শুনে মুনতাহার শাশুড়ি ইতস্তত হয়ে, আমি চাই তোমার কথা সত্যি হোক। অবন্তিকা যেন এই সংসারে সুখ শান্তি নিয়ে আসতে পারে। ওরা কাল বাসায় গিয়ে কল করেছে, যত দ্রুত সম্ভব শুভ কাজটা সেরে ফেলতে চাই। তাই আগামী শুক্রবার বিয়ের তারিখ ঠিক করেছে। মুনতাহা এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। মুনতাহার শাশুড়ির খুব খারাপ লাগছে। মুনতাহার প্রতি এখনও একটা সফট কর্নার রয়ে গেছে। জানে তার আচরণে মুনতাহা কষ্ট পাচ্ছে, কিন্তু কিছু করারও নেই। অনেকটা ইচ্ছে করে এরকম আচরণ করছে যাতে কষ্ট পেতে পেতে মুনতাহা নিজেকে গুছিয়ে নিতে পারে, কোনোভাবে যেন অতীতকে আঁকড়ে না ধরে। মুনতাহার শাশুড়ি চায় না মুনতাহা এই সংসারে পড়ে থাকুক। চোখের সামনে স্বামীকে অন্য নারীর সাথে দেখলে মনে হিংসা বিদ্বেষ কাজ করতে পারে। যদি মুনতাহা ঝোঁকের বসে নতুন বইয়ের ক্ষতি করে বসে, নানান চিন্তা মুনতাহার শাশুড়ির মাথায় ঘুরপাক খাচ্ছে। জোর করে মুনতাহাকে তাড়িয়ে দিতে পারছে না। মুনতাহা রুম থেকে সকল জিনিস এক এক করে গোছাচ্ছে। হঠাৎ চোখ গেল দেয়ালে ওদের বিয়ের ছবির দিকে। সাইমন মুনতাহার 2 পাশে দাঁড়িয়ে রাহি বসে আছে। সবার মুখে মুচকি হাসি, যে হাসির মাঝে কোনো রাগ অভিযোগ নেই, আছে বুক ভরা ভালোবাসা। কয়েকদিন পরে এখানে আরও একটা ফ্রেমের বাঁধা ছবি ঝুলবে। সবাই ঠিক থাকবে, শুধু মুনতাহার জায়গায় থাকবে অবন্তিকা। অবন্তিকা রেজাউল করিমের একমাত্র মেয়ে, 2 ভাইয়ের একমাত্র বোন। বিয়ে বাড়িতে হইচই করছে সবাই। রেজাউল করিম মেয়ের বিয়ে নিয়ে খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন। চারিদিকে বিয়ের জমজমার প্রস্তুতি চললেও অবন্তিকার বিয়ে নিয়ে তেমন মাথা ব্যথা নেই। আবার বিয়েতে আপত্তিও নেই। বিয়ের জন্য না করতে করতে ক্লান্ত হয়ে গেছে। যখন দেখছে সাইমনকে সবার বেশি পছন্দ হয়েছে, তখন এক পলক দেখে বিয়ের জন্য হ্যাঁ করে দিয়েছে। মূলত নিজের বাবাকে শাস্তি দেওয়ার জন্য বিয়েতে রাজি হয়েছে। যদিও বা অবন্তিকার চাচা সাইমনের মাকে বড় মুখ করে বলে এসেছে তাদের মেয়ে সাইমনের আরও একটা বিয়ের কথা জানে না, কারণ মেয়ের আগে বিয়ে হয়নি। কিন্তু সত্যি কি তাই? মেয়ের প্রথম বিয়ে হলে এত তাড়াহুড়ো কিসের? একবারও সেটা কারুর চোখে পড়লো না? চোখে পড়ার কথা না, সবাই নিজের দোষ লুকাতে ব্যস্ত। অবন্তিকার 2 ভাইয়ের মতো বড় ভাই জাহিদ বিয়ে করেছে। জাহিদের বউ সামিয়া ভীষণ শান্ত প্রকৃতির। পুরো সংসার টিকে আছে সামিয়ার অবদানে। সামিয়া পুরো পরিবারটাকে এক সুতোয় বেঁধে রেখেছে। জাহিদ সামিয়াকে বলছে, কয়েকদিন পর অবন্তিকার বিয়ে হবে, ওর হবু বরের নাম্বারটা দিয়ে আসো কথা বলার জন্য। আমি দিলে কি কথা বলবে? সারাক্ষণ খুব রাগী মুডে থাকে। তুমি কল দিয়ে ধরিয়ে দিবা, এখন কথা না বললে কখন ফ্রি হবে? না হয় পরে সমস্যা বাড়বে, কমবে না। সামিয়া নাম্বার নিয়ে অবন্তিকাকে গিয়ে বলছে, অবন্তী, তুমি ফ্রি আছো? কিছু বলবা ভাবি? যাক, মনে হয় ভালো মুডে আছো। সাইমন ভাইয়ের নাম্বারে কল যাচ্ছে, নাও কথা বলো। আমাকে জিজ্ঞেস না করে কল কেন দিলে? আরে কথা বলো, লজ্জা পেতে হবে না। দূর ভাবি, আমি কি কথা বলবো? যা কথা হবে বিয়ের পরে হবে, এখন কথা বলার ইচ্ছে নেই। মোবাইলের ওই পাশ থেকে সাইমন অনবরত বলে যাচ্ছে, হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? অবন্তিকা সাইমনের কণ্ঠ শুনে কেটে দিতে পারেনি।
আমি অবন্তিকা। সাইমন কিছুক্ষণ চুপ থাকলো, কি বলবে বুঝে উঠতে পারছে না। অস্বস্তি বাড়ছে, ভেতরে অদ্ভুত অনুভূতি হচ্ছে, হার্টবিট বেড়ে যাচ্ছে। ও আপনি কেমন আছেন? ভালো, আপনি? ভালো। বিকালে নাস্তা করেছেন? হুম। দুজনে চুপ, কেউ কোনো কথা বলছে না। এইভাবেই 2 মিনিট চলে যাবার পর অবন্তিকা বলে উঠল, আচ্ছা আজ তাহলে রাখি, পরে কথা হবে। মোবাইল রাখতে সাইমন দেখল মুনতাহা চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মুনতাহার উপস্থিতি সাইমনের মনে কম্পন তুলে দিল। সাইমনের চেহারায় লুকায়িত ভাব যেন চুরি করতে গিয়ে ধরা পড়েছে। মুনতাহা সাইমনের কথা স্টাইলে বুঝেছে অবন্তিকার সাথে কথা বলছিল। তারপরেও সাইমনকে কিছুই বলল না। তোমার চা রেখে গেলাম, খেয়ে নিও। মুনতাহা বোঝেনি তো আমি কার সাথে কথা বলেছি, ও কি রাগ করেছে, মনে মনে কি ভাবছে আমি অবন্তিকাকে নিয়ে বেশি খুশি। মুনতাহা যেতেই সাইমন পেছন থেকে ডাক দিল, মুনতাহা। কিছু বলবে? না মানে আমাকে অবন্তিকা কল দিয়েছিল। বুঝেছি। কিভাবে? এত বছর ধরে তোমাকে চিনি, তোমার সব হাবভাব আমি ভালো করেই জানি। ভালোবাসার মানুষের এইটুকু না বুঝলে আর কি ভালোবাসলাম? তুমি না হয় আমাকে ভালোবাসোনি, কিন্তু আমি তো ভালোবেসেছি, তাই না? তোমাকে আমি ভালোবাসিনি এই কথা বলতে পারলে? খুব ভালোবেসেছো, সেই জন্য আজ দ্বিতীয় বিয়ে করছো, তাই না? তোমার আচরণ আমাকে প্রতিটি মিনিট বুঝিয়ে দিচ্ছে কতটা ভালোবেসেছো আমায়। বাচ্চা অনেকেরই হয় না, মনে আছে আমার খালাতো বোন ঝিনুকের কথা? ওর বিয়ের 5 বছর হচ্ছে, বাচ্চা হচ্ছে না, তাই বলে ওর জামাই আর একটা বিয়ে করেনি। ওরা চিকিৎসা চালিয়ে যাচ্ছে, শুনেছি একটা বাচ্চা দত্তকও নিয়েছে। খুব সুখে আছে। মুনতাহার কথার কোনো উত্তর সাইমনের কাছে নেই। বেশি ভেবো না, আমার উত্তর লাগবে না। আর হ্যাঁ, আমাকে সাফাই দেওয়ার প্রয়োজন নেই। তুমি তোমার হবু বউয়ের সাথে কথা বলতেই পারো, 2 দিন পর বিয়ে করবে। এখন থেকে মনের কথা আদান প্রদান না করলে কখন করবে? এখনই দুজন দুজনকে বোঝাপড়ার সময়। তাছাড়া যখন বউয়ের সাথে একান্ত সময় কাটাবে তখন কি আমার পারমিশন নেবে? এভাবে কেন বলছো? সত্যি আমি কল দিই নাই। তুমি কি সারাক্ষণ রাগ দেখিয়ে কথা বলবে আমার সাথে? নর্মালি বলেছি, মোটেও রাগ করছি না। কার সাথে রাগ করব বলো? তুমি কি আদৌ আমার আছো? আমার সাইমন অনেক আগেই মরে গেছে আমার কাছে। যে আমার সামনে দাঁড়িয়ে আছে সে অবন্তিকার হবু বর। মুনতাহা মুখে কাপড় দিয়ে কান্না করতে করতে ছাদে চলে গেল। না, আমাকে নিজের ইমোশনালগুলো কন্ট্রোল করতে হবে। ভালোবেসেছি, পাপ করিনি। সব সময় মেয়েরা কেন অবহেলিত হবে? অনেক ছোট করেছি নিজেকে, আর না। যে যেভাবে সুখে থাকতে চায় তাকে সেইভাবেই থাকতে দেয়া দরকার। বারবার ছুটে গিয়ে নিজের দুর্বলতা প্রকাশ করে আত্মসম্মানবোধকে খুন করতে চায় না। যদি সত্যি সাইমনের মনে আমার জন্য ভালোবাসা থাকে, ও ঠিক ফিরে আসবে সময় থাকতে। মুনতাহার আকাশের বুকে ডানা মেলে উড়ে যাওয়া পাখিদের দিকে তাকিয়ে আছে। দমকা বাতাসে মুনতাহার খোপা খুলে চুল বাতাসে উড়ছে। মুনতাহার লম্বা চুল দেখে একসময় সাইমন প্রেমে পড়েছিল। প্রতি রাতে মুনতাহার চুলের গন্ধে সাইমন নিজেকে বিলিয়ে দিত। সাইমনের চুল এতটাই পছন্দ যে মুনতাহাকে কখনো চুল কাটতে দেয়নি। আকাশ তার বিশালতা দিয়ে পুরো পৃথিবীটাকে আবৃত করে রাখে। মানুষ চাইলে তার হৃদয়টা আকাশের মতো বিশাল করতে পারে না। আচ্ছা, আকাশেরও কি মন খারাপ হয়? হয়তো হয়, সেই কষ্টগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়ে। আকাশের দিকে তাকিয়ে মুনতাহার প্রিয় গানের লাইনগুলো মনে পড়ে গেল। যখন সাইমনের সাথে ঝগড়া করে মন খারাপ হতো, মুনতাহা প্রায় সময় ওর প্রিয় গান শুনতো। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পায়, চিরদিনও কেন পাই না। ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে, ওহে হারায় হারায় সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে। সাইমনের সাথে কথা বলায় অবন্তিকার চোখ ছলছল করছে। আহানাপের কথা মনে করে ক্লাস 9 থেকে আহানাপের সাথে সম্পর্ক হয় অবন্তিকার। প্রথম দেখেছিল অবন্তিকার বেস্ট ফ্রেন্ড তিনার বয়ফ্রেন্ডের সাথে মেলায় দেখা করতে গিয়ে। খুব সাদাসিধে ছেলে ছিল আহানাপ। চলাফেরায় কোনো আভিজাত্যের ছোঁয়া নেই, তবে কথাতে ছিল জাদু মন্ত্র। ভীষণ সুন্দর করে গুছিয়ে কথা বলে। যে কেউ আহানাপের কথায় মুগ্ধ হয়ে শুনবে। আহানাপের কথা অবন্তিকার এতই ভালো লেগেছে, সেখান থেকে নাম্বার দেয়া নেয়া শুরু। পরে বন্ধুত্ব থেকে ধীরে ধীরে প্রেমে রূপান্তরিত হয়। খুব সুন্দর সময় কাটছিল ওদের। দুজনের মধ্যে ঝগড়া হলেও বেশি সময় টিকতো না। কেউ কারোর সাথে কথা না বলে বেশিক্ষণ থাকতে পারতো না। দেখতে দেখতে স্কুল কলেজ পার করে দিল। যেখানে এখনকার সম্পর্কগুলো 1 বছর টেকে না, সেখানে আহানাপ অবন্তিকার সম্পর্ক 7 বছর চোখের পলকে চলে গেল। অবন্তিকা যখন অনার্সে ভর্তি হলো, অবন্তিকাকে বাসায় বিয়ে চাপ দিচ্ছে। ভালো ভালো পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসছে। একটার পর একটা কারণ দেখিয়ে অবন্তিকা মানা করতে থাকে। কোনোভাবে অবন্তিকা আহানাপকে হারাতে পারবে না।
আহানাপ মধ্যবিত্ত পরিবারের ছেলে, ছোটখাটো একটা জব করে নিজে চলার মতো ভালো চাকরির সন্ধান করছিল অবন্তিকার বাবার সামনে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য। এরই মধ্যে রেজাউল করিম মেয়ে রিলেশনের কথা জেনে যায়। রেজাউল করিম ভাবতেই পারছে না তার মেয়ে এমন একটা ছেলের সাথে প্রেম করবে যাদের ফ্যামিলি কোনোভাবে তাদের সাথে যায় না। রেগে মেগে অবন্তিকা ডাক দিল, অবন্তিকা কোথায় তুমি, তাড়াতাড়ি আমার সামনে আসো। বাবার চিৎকার শুনে অবন্তিকার বুকে ধুকপুক শুরু হয়েছে। মনের মধ্যে কচমচ করছে, রিলেশনের কথা জেনে গেল না তো। অবন্তিকা জানে ওর বাবার পক্ষে আহানাপের মতো ছেলেকে উড়িয়ে দেওয়া কোনো ব্যাপারই না। অবন্তিকা ভয়ে ভয়ে জবাব দিল, জি বাবা। কি শুনছি এসব? আমার মেয়ে হয়ে তোমার রুচি এত খারাপ? তুমি কিভাবে এরকম একটা ছেলের সাথে রিলেশন করো? উত্তর দাও, চুপ করে থেকো না। না মানে বাবা, আমি। তুমি কি ভুলে গেছো তুমি কার মেয়ে? তোমার ফ্যামিলি স্ট্যাটাসের সাথে কোন দিক দিয়ে এই ছেলে তোমার যোগ্য? আমি লাস্টবার বলছি, এই ছেলেকে নিয়ে যদি আর কোনো দিন কথা শুনি, আমার চেয়ে খারাপ কেউ হবে না। বাবা, আমি ওকে খুব ভালোবাসি, প্লিজ ওর কোনো ক্ষতি করিও না। রাস্তা ছেলেটা বিয়ে করে তোমাকে কি খাওয়াবে, কি পড়াবে? এখন বুঝতে পারছো না জীবন কত কঠিন? জানো তো, অভাব আসলে ভালোবাসা জানলা দিয়ে পালায়। টাকা না থাকলে এই সমাজে কেউ সম্মান দেয় না। আবেগ দিয়ে জীবন চলে না। বাবা, আমার সমস্যা নেই, আমি সব পরিস্থিতির জন্য প্রস্তুত। অবন্তিকার কথা শুনে রেজাউল করিমের মাথায় রক্ত উঠে গেছে। যে মেয়ে বাবার সামনে দাঁড়াতে ভয় পেত, সে আজ মুখে মুখে তর্ক করছে। প্রেম ভালোবাসার শক্তিটাই এমন, সকল ভয় জড়তাকে চুটকি মেরে উড়িয়ে দেয়। ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য এইটুকু সাহস তো থাকা লাগে। আজ অবন্তিকা চুপ থাকলে নিজের ভালোবাসাকে অপমান করা হতো। রেজাউল করিম রেগে কটমট করে, চুপ, একদম চুপ, একটা কথাও বলবা না। আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি, সেটার জন্য নিজেকে প্রস্তুত করো। ছেলে কোটিপতি বাবার একমাত্র ছেলে, দেখতে শুনতে ভালো, তুমি সুখে থাকবা। বিয়ের আগের দিন রাতে অবন্তিকা আহানাপের হাত ধরে পালিয়ে যায় এক কাপড়ে। তারপর তারা ট্রেনে উঠে সিলেটে গিয়ে কাজী অফিসে বিয়ে করে। আগে থেকে আহানাপ সব ঠিক করে রেখেছে, দুজন ছোট্ট নীড়ে বাসা বাঁধে আপন মনে। বিলাসিতা না থাকলেও সুখের কোনো অভাব ছিল না। আহনাব যা ইনকাম তা দিয়ে দুজনের ভালোই দিন কাটে। রেজাউল করিম মেয়ের এইভাবে পালিয়ে যাওয়া মেনে নিতে পারেনি, তার উপর বরপক্ষের কাছে চরমভাবে অপমানিত হতে হয়। আর তখনই ঠিক করলেন যেভাবেই হোক অবন্তিকাকে খুঁজে বের করবে। যেই ভাবা সেই কাজ, চারিদিকে লোক লাগিয়ে 1 মাসের মধ্যে ওদের খোঁজ পেয়ে যায়। রেজাউল করিম আহানাপের মাকে নানাভাবে হুমকি ধমকি দিতে থাকে। আহানাপ যদি অবন্তিকাকে ছেড়ে না দেয়, আহানাপের বেঁচে থাকা কঠিন করে দেবে। এর আগে কয়েকবার এলাকার ছেলেপুলে দিয়ে মারধর করেছেন। আহনাব নিষেধ করা সত্ত্বেও ওর মায়ের অনুরোধে অবন্তিকা বাধ্য হয়ে আহনাবকে ডিভোর্স দিয়ে দেয়।